রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকের। সরকারকে সতর্ক হওয়ার তাগিদ, পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরামর্শ। যশোরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড গাছপালা, ফসল। ফরিদপুরে শিলাবৃষ্টি, বজ্রপাতে 2 শিশুসহ 5 জেলায় 10 জনের মৃত্যু, আহত 2। বুড়িমারি স্টেশনে ট্রেন থামানোর দাবিতে লালমনিরহাটে রেল ও সড়ক পথ অবরোধ। প্রায় 35 কিলোমিটার যানজটে দিনভর চরম দুর্ভোগ। এবং মধ্যরাতে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন। আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। অনিয়ম করলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি উপদেষ্টা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ভারত, চীন সহ শক্তিধর রাষ্ট্রগুলো করিডোর দেয়াকে কিভাবে দেখছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক হওয়ার তাগিদ তাদের। করিডোর দিলেও পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাতিলা শারমিনের রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের প্রথম ভাগে গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা জানিয়ে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশকে করিডোর দেওয়ার অনুরোধ জানিয়ে আসছিল জাতিসংঘ। রোববার পররাষ্ট্র উপদেষ্টা জানান, শর্ত সাপেক্ষে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটা আমাদের কিছু শর্তাবলী আছে। প্রতিবেশী রাষ্ট্রে মানবিক সহায়তা পাঠাতে কেন করিডোরের প্রয়োজন হচ্ছে এই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারলে করিডোর দিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুযোগ কাজে লাগাতে পারে ঢাকা। কার কি উদ্দেশ্য আছে সেটা তো আমরা জানি না করিডোরের নাম দিয়ে, যার জন্য ওই জিনিসটা স্পষ্ট যদি করতে পারি, যত তাড়াতাড়ি করতে পারে ততই ভালো। করিডোর দেওয়াটা যে একেবারে খারাপ সেটা নয়, কিন্তু এটার কতগুলো ঝুঁকি আছে সেইখানে খেয়াল করতে হবে। এটার পথ ধরে যে রোহিঙ্গারা যেতে পারবে এটা নিশ্চিত না, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে। এটা একটা নতুন সুযোগ তৈরি করছে, সেই সুযোগটা গ্রহণ না করার তো কোনো কারণ নাই। প্রতিবেশী সহ পরাশক্তিধর দেশগুলো করিডোর দেয়াকে কিভাবে দেখছে তা নিয়ে সতর্ক থাকার তাগিদ তাদের। এই রিটার্নটার মধ্যে কি রোহিঙ্গা শব্দটা আছে কিনা, যে রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশন শব্দটা আছে কিনা, সেটা যদি আমি না থাকি, আমার যদি ওই টানেলের বাইরে যখন আমি যাব তারপরে যে না থাকে, তাহলে আমি এটা করতে যাচ্ছি কি কারণে? তাহলে তো আমার জাতিসংঘ দরকার নেই, এটা তো আমি আরাকান আর্মির সাথে করতে পারি। কি যাচ্ছে, কে যাচ্ছে, সেগুলো সব সঠিকভাবে রেকর্ড করা থাকবে বা অন্তত জানা থাকবে। সেই জিনিসটা হলে তখন সেই করিডোর ভিতর দিয়ে উপরে যেতে পারবে, যাতে যারাই আসা যাওয়া করছে ওইখান দিয়ে তারা যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে না পারে, কারণ আমাদের নিজেদের নিরাপত্তার ব্যাপার আছে। তো সেখানে আমি হিউম্যানিটেরিয়ান করিডোর কে চালাবে, কে সাহায্য দিতে যাচ্ছে, যেখানে বলছে যে রোহিঙ্গাদের সাহায্য আমি কমিয়ে আনছি। তা আমি যদি রোহিঙ্গার সাহায্য কমিয়ে আনছি, তাহলে হঠাৎ করে বেড়ে গেল কেমন করে, যেটা আবার ওপাশে দেয়া যাচ্ছে, জিনিসটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? ওই জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ওই নিরাপত্তা কে দিবে, সেই জায়গায় জটিলতা, সেই জায়গায় 10 বার চিন্তা করা দরকার। কারণ আমরা কোনোভাবেই আরাকান আর্মির সাথে কোনো রীতিমতো কনফ্লিক্টে যেতে চাচ্ছি না, আমরা তাকমাদর সাথে কনফ্লিক্ট চাচ্ছি না। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। আমার পেশাদারিত্ব বাড়ানো দরকার, যেন আমি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন যাত্রী। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আশকোনা হজ ক্যাম্প এখন হজযাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ইতিমধ্যেই ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই যে হজের আনুষ্ঠানিক যাত্রার সেটির যে উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই তিনি এখন চলে এসেছেন। যদিও সেটি মাগরিবের নামাজের পরেই সেই উদ্বোধনী যে অনুষ্ঠান সেটি আসলে শুরু হবে।
আপনাদেরকে বলে রাখি আজকে রাত্রি 2:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের করে 419 জন যাত্রী হজের যে প্রথম যে ফ্লাইট সেটি যাত্রা করবে। পাশাপাশি অন্য যে দুটি ফ্লাইট রয়েছে এই ফ্লাইনাস এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স, এই দুটো ফ্লাইটেও কিন্তু একইভাবে একই সাথে আরও বেশ কিছু যাত্রী তারা যাত্রা করবেন। যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে আনুষ্ঠানিক যাত্রা সেটি শুরু হবে রাত্রি 2:15টার সময়। তো সেটির যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠান আর কিছুক্ষণ পরে শুরু হবে। দেখা যাচ্ছে যে পুরো হজ ক্যাম্প আসলে একেবারে গমগম করছে হজ যাত্রীদের পদচারণায়, এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, যারা মুআল্লিম রয়েছেন, যারা বিভিন্ন এজেন্সির দায়িত্বশীল ব্যক্তি, কর্তা ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু এখানে বিভিন্ন যে শেষ মুহূর্তে যে প্রস্তুতির কাজ বা বিভিন্ন যে প্রস্তুতি নেওয়ার জন্য যে সমস্ত কাজ রয়েছে সেই কাজের জন্য তারা এখানে চলে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম সরাসরি সম্প্রচারে যে মসজিদের ভেতরে মুআল্লিমের অধীনে যারা হজযাত্রী রয়েছেন তারা শেষ মুহূর্তে কোথায় কিভাবে তারা করবেন, হজের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়ম কানুনগুলো তারা শিখছেন, এবং এখন পর্যন্ত ভেতরে যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে শিখছেন এবং তাদেরকে তালিম দেওয়া হচ্ছে। পাশাপাশি শেষ মুহূর্তে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাগজ রয়েছে বিভিন্নভাবে, সেগুলো কিন্তু করা হচ্ছে। গত কয়েক বছর ধরে সৌদি অংশের যে ইমিগ্রেশন, সেই ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হয় বিধায় ভোগান্তির যে ব্যাপারটি রয়েছে সেটি আসলে থাকছে না বরাবরের মতো, এবং সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশ অংশে হওয়ার কারণে ওখানে লাগেজ পাওয়ার ক্ষেত্রে হোক কিংবা ইমিগ্রেশনের যে ঝক্কি ঝামেলা সেটি কিন্তু খুব সহজেই এড়ানো যায়। পাশাপাশি এখানকার যে পরিবেশ রয়েছে সেই বেশ এখন একটু মৃদুমন্দ বাতাস রয়েছে, ঠান্ডা বাতাস রয়েছে, এবং এই বাতাসের মধ্যে খুবই স্বাচ্ছন্দ্য পরিবেশে যে প্রস্তুতি সেই প্রস্তুতি হজযাত্রীরা নিচ্ছেন। এই ছিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। এদিকে জুলাই আন্দোলনে হামলা মামলায় সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই অপরাধের আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে মামলার শুনানির জন্য কাজী কেরামত আলীকে রাজবাড়ী সদর আমলি আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ আহমেদ আদেশ দেন। ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত বছরের 2রা সেপ্টেম্বর সদর থানায় রাজবাড়ী 1 আসনের সাবেক এই এমপির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 3য় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল 10 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। পরে বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলায় 36 জনের মধ্যে এখন পর্যন্ত 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত 6 মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালি গ্রামে বেড়াতে গেলে বোনের শ্বশুর তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে আসিয়াকে হত্যা চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। এ ঘটনায় শিশু আসিয়ার মা মামলা করলে 13 এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। কুমিল্লায় মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে 2 শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে বজ্রপাতে মারা গেছেন 10 জন। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ও ঘরবাড়ি। বজ্রসহ বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় উত্তাল প্রকৃতি। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড গাছপালা ও ফসলি জমি। অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। সোমবার দুপুর পর্যন্ত রৌদ্রোজ্জ্বল ছিল যশোরের আকাশ। হঠাৎ কালো মেঘ ছেয়ে যায়। এরপরই আধা ঘন্টা চলে তুমুল বৃষ্টিপাত, সঙ্গে শিলাবৃষ্টি। কালবৈশাখী ঝড়ের এ তাণ্ডব চলাকালে বাতাসের গতি ছিল 180 কিলোমিটার। ধান খেতে পানি উঠে পড়ায় আর্থিক ক্ষতির মুখে কৃষক। কালবৈশাখীর তাণ্ডবে শিলাবৃষ্টি হয়েছে ফরিদপুরে। বোয়ালমারী ও সদর উপজেলায় দুপুরে শিলাবৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাময়িক ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। কালবৈশাখী ঝড়ে বিচ্ছিন্ন হওয়ার প্রায় 37 ঘন্টা পরও বিদ্যুৎ মেলেনি কুড়িগ্রামের 9 উপজেলায়। গত 3 দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়া বিঘ্ন ঘটছে ব্যবসা বাণিজ্যেও। দ্রুত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহে কাজ করছে স্থানীয় বিদ্যুৎ অফিস। শনিবার রাতে কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পাশাপাশি গাছ পড়ে লাইন ছিঁড়ে যায়।
লালমনিরহাটে বুড়িমারি রেল স্টেশনে ট্রেন থামানোর দাবিতে রেল ও সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাটগ্রাম হাতিবান্ধার আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ট্রেন চালুর দাবিতে উত্তাল রাজপথ। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট নয় বরং বুড়িমারি থেকে ছাড়ার দাবি আন্দোলনকারীদের। সকালে অষ্টম দিনের মতো আন্দোলন শুরু হয় হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার কয়েকটি এলাকায়। তারা জানান ২০২৪ সালের ১২ মার্চ বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালু হলেও সরাসরি বুড়িমারি থেকে না ছেড়ে লালমনিরহাট থেকে রাজধানীতে চলাচল করে। ট্রেনটি বুড়িমারি থেকে ছাড়ার দাবিতে কয়েক দফা আন্দোলন করেন হাতিবান্ধা পাটগ্রামবাসী। এ নিয়ে রেলপথ কর্তৃপক্ষ আশ্বাস দিলেও মেলেনি কোনো সমাধান। ওয়াশপিট সহ তাদের আনুষঙ্গিক সকল অবকাঠামো নির্মাণ করার পরও অদৃশ্য কারণে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে না চালু করে লালমনিরহাট থেকে তারা চালু রেখেছে। আমরা রেল বিভাগের সাথে আর কোনো কম্প্রোমাইজে যেতে চাই না। আমরা একটাই দাবি নিয়ে আসছি, বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু করতেই হবে। আমরা আর কোনো আশ্বস্তে বিশ্বাসী নই। আমরা চাই রেল কর্তৃপক্ষ আজকের এই অবরোধ থেকে যেন তাদের টনক নড়ে। ৩ মাস ৬ মাস ৮ মাস হয়ে গেল, এখন পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালু হয় নাই। এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত পাটগ্রাম হাতিবান্ধায় বুড়িমারি এক্সপ্রেস দিবে না, ততদিন পর্যন্ত পাটগ্রামের জনগণ আন্দোলন চালিয়ে যাবে। এদিকে অবরোধের কারণে রেলপথ ও মহাসড়কে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় লালমনিরহাট হাতিবান্ধা মহাসড়কে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। আমি পড়ে আছি, এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই। এনাদের দাবি যে ট্রেন চলাচল বন্ধ আছে, এটা চালু করার জন্য এই জন্য যানবাহন বন্ধ করে দিয়েছে একদম। খুব কষ্টে আছি আমরা, যাত্রীরা নামি চলে গেছে। গাড়িতে আমাদের ইম্পোর্টের মাল আছে, এক্সপোর্টের মাল আছে, ঠিক আছে, এক্সপোর্টের মাল নিয়ে আমরা বসে আছি। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, লালমনিরহাট। বাংলার সময় আরও থাকছে। টাকার বিনিময়ে ভুয়া তালিকা, সরকারি সুবিধা থেকে বঞ্চিত পটুয়াখালীর $2.5 লাখ প্রকৃত জেলে। ৩০ এপ্রিল শেষ হচ্ছে অভয় আশ্রমে মাছ শিকারের নিষেধাজ্ঞা। সাভারে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একজন। ভোরে ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় হেলপার আনোয়ারুল ইসলাম ছিটকে সড়কে পড়ে মারা যায়। এর আগে রোববার রাতে একই মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় হৃদয় চন্দ্র দাস ও অর্চনা রানী নামে এক দম্পতি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুত গতির একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতরা ব্যাংক টাউন মহল্লার বাসিন্দা ছিলেন। চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পরও সন্ধান মেলেনি কলেজ ছাত্র সৌম্যদীপ পাপনের। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা কয়েক দফা ঘটনাস্থল ও তার আশপাশের তল্লাশি চালায়, কিন্তু তারপরও কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। এর আগে গতকাল দুপুরে কলেজ ছুটির পর বন্ধুদের সঙ্গে নিয়ে শহরের দর্জিঘাট এলাকার ডাকাতিয়া নদীতে গোসল করতে যান সৌম্যদীপ পাপন। সে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু আনোয়ারুল বাহিনীর এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোন জানায়, রোববার সন্ধ্যায় সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন নদীর পশ্চিম তীরে মুচির দুয়ানি এলাকা অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বনদস্যুরা। এই সময় বিল্লাল হোসেন নামে একজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি 1 নলা বন্দুক ও 5 রাউন্ড গুলি। গোপালগঞ্জে মধুমতি বেল রুট চ্যানেলের পাশ থেকে 19টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মুন্সির নেতৃত্বে সদর উপজেলা হরিদাসপুর মৌজায় উচ্ছেদ অভিযান চালায় পানি উন্নয়ন বোর্ড। প্রবাহমান মধুমতি বেল রুট চ্যানেলের পাশ দিয়ে জায়গা দখল করে স্থাপনা তুলে দীর্ঘদিন ধরে দখল করে আসছিলেন অবৈধ দখলদাররা। পর্যায়ক্রমে মধুমতি বেল রুট চ্যানেলে পাশ থেকে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। পাবনার সুজানগরে পল্লী সঞ্চয় ব্যাংকের প্রায় 100 গ্রাহকের অন্তত 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক মাঠ কর্মীর বিরুদ্ধে। এরই মধ্যে লাপাত্তা অভিযুক্ত ব্যক্তি।
মাত্র 2% সুদে ঋণ দেওয়ার প্রলোভন, তবে শর্ত আছে। প্রতি লাখে জামানত হিসেবে জমা দিতে হবে 15,000 টাকা। এভাবে ঋণ দেওয়ার নামে পাবনার সুজানগরে শত শত গ্রাহকের কাছ থেকে টাকা জমা নিয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী বিশ্বজিৎ কুমার পাল। এক যুগ ধরে এ কাজে জড়িত তিনি। ঋণ দেওয়ার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে 2 লাখ টাকা থেকে সর্বোচ্চ 26 লাখ টাকা জমা নিয়ে প্রায় 10 কোটি টাকা সংগ্রহ করেন বিশ্বজিৎ। কিন্তু বেশ কিছুদিন ধরে খোঁজ মিলছে না তার। এক পর্যায়ে বিশ্বজিৎ অর্থ আত্মসাৎ করেছেন বুঝতে পেরে পল্লী সঞ্চয় ব্যাংক ঘেরাও করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এর সঙ্গে জড়িত থাকতে পারেন। 1,80,00,000 টাকা আমাকে ঋণ দেবে এই বলে আমার কাছ থেকে 26,05,000 টাকা নেছে। আমরা এখন চাই যে আমার টাকাটা যাতে উদ্ধার হয়। ব্যাংকের লোকজন দেখতো আমাদের টাকা নেছে, আমাদের টাকা ব্যাংকের কাছে দাবি। ব্যাংক দেখে বিশ্বজিৎ দেখে দেয় নেই। আর এই ম্যানেজার যা কথা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা, ভাই দায় সরানোর কথা বলতেছে উনি। সরকার এবং প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত এই বিশ্বজিৎকে ধরে তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতায় বিশ্বজিৎকে আইনের আওতায় আনার আশ্বাস দেন ব্যাংকের ম্যানেজার। বিশ্বজিৎ ছবি নিয়ে নেওয়া হয়েছে, তার ভোটার আইডি কার্ড নেওয়া হয়েছে, তার জন্ম নিবন্ধন নেওয়া হয়েছে, পাসপোর্ট বাতিল করে দেওয়ার জন্য আমাদের এখন বর্তমান চলমান কাজ করতেছে। দেশের বাইরে যাতে না যেতে পারে এখন বর্তমান এনএসআই থেকে শুরু করে পুরো প্রশাসন এই কাজগুলো করতেছে। অভিযুক্ত বিশ্বজিৎ যে কোনো সময় দেশ ছেড়ে যেতে পারেন বলে আশঙ্কা ভুক্তভোগীদের, তাই তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। দেশের 6টি অভয়াশ্রমে দীর্ঘ 2 মাস ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 30 এপ্রিল মধ্যরাতে। এজন্য আবারও নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। কাঙ্ক্ষিত মাছ শিকারে ধার দেনা পরিশোধ করে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 2 মাস 6 জেলার 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা ছিল, যা শেষ 30 এপ্রিল মধ্যরাতে। এজন্য নব উদ্যমে আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর প্রায় 20,000 জেলে। কেউ মেরামত করছেন জাল, আবার কেউ বা নৌকা ও ট্রলার। তাদের আশা নদীতে মিলবে ইলিশ সহ সব ধরনের বড় বড় মাছ, যা বিক্রি করে ধার দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন জেলেদের। প্রস্তুতি নিছি, নৌকাদন মারামত দিতে আসি, জালুতে লাইন পেন্ট করতে আসি। 1 তারিখ হইতে নদীতে নামবো। বহুত দিন এখন হয়ে গেছে, কিন্তু আল্লাহ আবার নদীতে মাছ দেয়, তাহলে আমরা দিলে আমরা দিন আমরা কাটতে পারতাম। আল্লাহ দিলে পাবো মাছ, মাছ তো কেউ ধরে না, মাছ পাবো। নিয়ম মানায় নদীতে মাছ বৃদ্ধি পেয়েছে আশা করে মৎস্য বিভাগ বলছে জেলেদের 2 মাসের লোকসান পুষিয়ে উঠবে। এই অবরোধ শেষ হওয়ার পরে বা অভয়াশ্রম শেষ হওয়ার পরে জেলেরা যখন নদীতে যাবে অবশ্যই তারা বেশি বেশি পরিমাণে ইলিশ সহ অন্যান্য প্রজাতির মাছও পাবে এবং তাদের আর্থিক উন্নয়ন ঘটবে। জেলায় 1 লাখেরও বেশি জেলে রয়েছে, এর মধ্যে নিবন্ধিত জেলে 79,000। সময় সংবাদ, পটুয়াখালী। চট্টগ্রাম বন্দর এলাকায় কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুল। সকালে এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয় শিক্ষা প্রতিষ্ঠানটির। চুক্তি অনুযায়ী আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তির সুযোগ পাবেন বন্দরের কর্মকর্তা কর্মচারীদের সন্তানসহ স্থানীয়রাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্রুত শুরু হবে ভর্তি কার্যক্রম। কর্তৃপক্ষ জানায় চট্টগ্রাম বন্দরে একাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসা থাকলেও ছিল না ইংরেজি মাধ্যমের কোনো শিক্ষা প্রতিষ্ঠান। It's an English medium school but blended with Islamic values and ethics. আমরা এখানে আমাদের মেইন উদ্দেশ্য হলো বাচ্চাদেরকে আমরা বেস্ট পসিবল কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করি। ওপেন টেন্ডারের মাধ্যমে যারা ভালো অফার নিয়ে আসবে তাদের কাছে আমরা স্কুলের একটা দায়িত্ব দিতে চেয়েছি এবং সেই হিসাবে আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুল ওনারা সব দিক দিয়ে বিবেচিত হওয়ার পরে আমাদের বোর্ডে আমরা সিদ্ধান্ত নিয়ে ওনাদেরকে এই স্কুলের কন্ট্রাক্টটা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নেই। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকের। সরকারকে সতর্ক হওয়ার তাগিদ, পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরামর্শ। যশোরে কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড গাছপালা, ফসল। ফরিদপুরে শিলাবৃষ্টি, বজ্রপাতে 2 শিশুসহ 7 জেলায় 12 জনের মৃত্যু, আহত 2।
এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।